ভৌগোলিক আকৃতির দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম দেশ হল ইরান। এই ইরানের মোট ৭টি প্রতিবেশী রয়েছে। দেশগুলো যথাক্রমে আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুর্কমেনিস্তান এবং তুরস্ক। এখন এই বৃহত্তম ইরানের ভেতর যখন আক্রমণ করতে হয় বা কেউ আক্রমণ করবে, তখন প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তর দিয়েই সে আক্রমণ করতে হবে এবং আকাশসীমা ব্যবহার করলেও এই সকল দেশের আকাশসীমাই ব্যবহার করতে হবে। লক্ষণীয় বিষয়, যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং হামলার আশঙ্কা খুবই তীব্র এবং ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে, তখন ইরানের এই ৭টি প্রতিবেশী দেশের একটি দেশও কিন্তু স্টেটমেন্ট দেয়নি যে আমাদের ভূখণ্ড আমরা ইরানে আক্রমণ করতে ব্যবহার করতে দেব না। তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই দুইটি দেশ কিন্তু ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে যে তারা ইরানের বিরুদ্ধে যে কোনো হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। অথচ এই দুইটি দেশের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলের খুবই ঘনিষ্ঠ। অথচ ইরানের বিরুদ্ধে যে কোনো হামলায় এর পূর্বেও তারা সামরিক সহযোগিতা করেছে। রিসেন্টলি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে কথা হয়েছে এবং তিনি তার অবস্থানে স্পষ্ট করে দাবি করেছেন যে আমরা আমাদের ভূখণ্ড আপনাদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করতে দেব না। দয়া করে আমাদের বিরুদ্ধে কোনো আক্রমণ করবেন না এবং আমরা এটাও এনশিওর করব যে আমাদের আকাশ সীমায় কারো ড্রোন বা কারো মিসাইল যাতে প্রবেশ না করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সৌদি আরবের ভেতর নতুন করে যুক্তরাষ্ট্র তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখন ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করবে এবং তার পাল্টা জবাব দিতে যখন ইরান পাল্টা হামলা করবে, তখন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো কিন্তু এই সকল দেশের ভেতর যে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু এগুলোকে প্রতিহত করবে। আর যতক্ষণ পর্যন্ত এই সকল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলার প্রতিরোধ ব্যবস্থাকে ঠেকিয়ে দিবে, অর্থাৎ ইরানের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের প্রেসিডেন্টরা কিন্তু ইরানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছে, বারবার বলছে যে আমরা অনুমতি দেব না। অর্থাৎ এটা হলো ইরানকে ভয় দেখানোর জন্য, ইরানকে বোঝানোর জন্য যে যুক্তরাষ্ট্র অবশ্যই হামলা করবে। হামলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না। তবে হামলা অবশ্যই হবে। যুক্তরাষ্ট্র কিন্তু ভয়ভীতি দেখাচ্ছে না, মূলত যুক্তরাষ্ট্রের হয়ে ইরানকে থ্রেট দেওয়ার সেই কাজটা করছে কিন্তু এই দুইটি দেশ। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন। দেখুন, একদিকে আপনি টেলিফোন দিয়ে থ্রেট দিলেন যে যুক্তরাষ্ট্র অবশ্যই হামলা করবে, তবে আমরা সেই হামলায় যুক্ত হব না, আমরা নিরপেক্ষ থাকবো, আমাদের আকাশপথ ব্যবহার করতে দেব না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘ সময় ধরে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে, যেখানে তাদের সামরিক সদস্যরা অংশগ্রহণ করবে এবং যুক্তরাষ্ট্র একের পর এক মিসাইল ফায়ার করবে, আর তাতে ইরানকে এটা সহ্য করতে হবে। এমতাবস্থায় ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন তুঙ্গে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী নিয়ে, অতিরিক্ত সাবমেরিন এবং যুদ্ধজাহাজ নিয়ে যখন পৌঁছে গেছে এবং মধ্যপ্রাচ্যে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, সামরিক মহড়া যেমনটা আমরা জানি ২-৩ দিনের জন্য হয়। দেখুন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে মধ্যপ্রাচ্যের যত আরব দেশ রয়েছে সেগুলোর ভেতর কিন্তু তাদের সামরিক ঘাঁটি রয়েছে। এমনকি আরব সাগরের ভেতর তাদের যে বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ রয়েছে, সকল ধরনের প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। মানে মিসাইল ফায়ার করা হবে প্রতিদিনই, বিভিন্ন ঘাঁটি থেকে সেই সকল মিসাইল প্রতিনিয়ত ফায়ার করা হবে, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট পরীক্ষা করা হবে। আর এটি খুবই চিন্তাদায়ক বিষয়। দেখুন, এই ধরনের কৌশলগত সামরিক মহড়ার আড়ালেই কিন্তু একটি দেশের হামলা হয়, সেটা কিন্তু ঐতিহাসিকভাবে রাশিয়া এবং ইউক্রেনে করেছিল। রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তার পূর্বে কিন্তু বলেছিল সীমান্ত এলাকায় আমরা সামরিক মহড়া করব, অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া, যার জন্য ১.৫ থেকে ২ লক্ষ সেনা প্রথমে তারা উপস্থিত করেছিল, তারা মোতায়েন করেছিল। দেখুন, কোন একটা দেশ যুদ্ধ করব এটা সরাসরি বলে কিন্তু তারা যুদ্ধ করে না, কারণ এটা বলে কিন্তু কখনো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা যায় না। সামরিক মহড়ার নাম করেই কিন্তু শক্তি বৃদ্ধি করতে হয়, তারপর আক্রমণ করে ফেলে রাশিয়া।
অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে সেই নাম করেই কিন্তু 2 দিন পরই সরাসরি ইউক্রেনে আক্রমণ করেছিল। আর সেই আক্রমণ, সেই যুদ্ধ কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর আমেরিকাও ইরানের জন্য একইভাবে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করছে। একদিকে সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো বলছে যে আমরা আকাশসীমা ব্যবহার করতে দেব না। আবার সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে এবং সেখানে অংশগ্রহণ করেছে, এবং এটা যখন অনির্দিষ্টকালের জন্য, এবং সেই সামরিক মহড়ায় যখন মধ্যপ্রাচ্যের সকল দেশ অংশগ্রহণ করছে, এটা কি বার্তা দেয়? তাহলে এটা বার্তা দেয় যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধ করবে। তবে এখন তারা পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে ইরানের কি পরিমাণ শক্তি রয়েছে, বা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কতটুকু শক্তি প্রয়োগের জন্য শক্তিশালী অবস্থানে রয়েছে। মানে আমরা যুদ্ধ 10 দিন ধরে করব, নাকি 15 দিন ধরে করব, নাকি মাসের পর মাস যুদ্ধ করতে হবে। এই ধরনের যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি বা সামরিক প্রস্তুতি, সেই বিষয়টাই কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তারা কিন্তু পরিষ্কারভাবে জানতে চাচ্ছে। কারণ দেখা গেল যে যদি 2-1 দিন যুদ্ধ করে বা 10 দিন যুদ্ধ করে, তারপর যুক্তরাষ্ট্র সেই যুদ্ধ মীমাংসা করে দিল, তারপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর কি হবে সেটা সুনিশ্চিত হওয়ার জন্যই কিন্তু সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো দীর্ঘকালীন এবং সামরিক মহড়া রয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করছে। দেখুন, 2টি দেশের মধ্যে যখন এরকম চূড়ান্ত টেনশন চলে, এমত অবস্থায় সীমান্ত এলাকায় সামরিক মহড়া খুবই বিপজ্জনক বিষয়। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই সামরিক মহড়ার ভেতর দিয়েই হয়তো কোনো একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে প্রবেশ করে গেল। আবার এক্সারসাইজের অংশ হিসেবে ইরান সেই বিমানটিকে ভূপাতিতও করে দিল। যুক্তরাষ্ট্র তখনও বলছে সামরিক মহড়া, তবে হঠাৎ করে কয়েক ডজন যুদ্ধ বিমান সামরিক মহড়ার নামে যদি ইরানের আকাশসীমা প্রবেশ করে ফেলে এবং ইরানের সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি ঘুরিয়ে দেয়, তখন কি হবে? সুতরাং যুদ্ধক্ষেত্রের প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দুই পক্ষই এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে এই 2 দেশের মধ্যে এক ধরনের যুদ্ধ কিন্তু লেগে যেতে পারে। দেখুন, কয়েক বছর পূর্বে বারাক ওবামা যুক্তরাষ্ট্র প্রশাসক হিসেবে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ইসরায়েলকে রক্ষা করার জন্য এক আইন প্রণয়ন করেন। আইন অনুসারে প্রতি বছর ইসরায়েলকে $4 বিলিয়ন মার্কিন ডলার এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু অনুদান দেয়। মানে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল যে সকল অস্ত্র পায় সেগুলো বলতে পারেন এই প্যাকেজের অধীনে ফ্রিতে পায়। সেই চুক্তি 10 বছর পর শেষ হতে চলেছে। আগামী বছর এই চুক্তি শেষ হবে। এখন যুক্তরাষ্ট্র হলো এই নতুন করে চুক্তিটি নবায়ন করতে চায়। সেখানে ইসরায়েলকে আরো বেশি সহযোগিতা বৃদ্ধি করবে। চুক্তির নতুন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন চুক্তির কাঠামো অনুযায়ী ইসরায়েল এখন থেকে এই চুক্তির পর আর কোনো নগদ অর্থ কিন্তু পাবে না, তবে তারা প্রযুক্তিগত সহযোগিতা পাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্র যৌথভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি করবে এবং তারা বিভিন্ন ধরনের তাদের যে কিলচিন ফ্যামিলিটি রয়েছে সেটা ইসরায়েলকে হস্তান্তর করবে। মানে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে অস্ত্র তৈরি করে সেগুলোর কন্ট্রোল কিন্তু থাকে যুক্তরাষ্ট্রের কাছেই। সেখানে কিছু কিছু কন্ট্রোল এখন ইসরায়েলও কিন্তু পাবে। বলতে পারেন যে $4 বিলিয়ন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিত, এর থেকে আরো বড় সুযোগ কিন্তু এখন ইসরায়েল পাচ্ছে নিজেকে সুসংহিত করার জন্য এবং নিজেকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে সুসজ্জিত করার জন্য। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল হয়তো মনস্তাত্ত্বিকভাবে এই সুযোগের জন্য অপেক্ষা করছিল এবং তারা আরো বেশি শান্তি পেতে পারে। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত দিক থেকে এখন চীন বা রাশিয়ার মতো দেশ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে, বিশেষ করে মিসাইল সক্ষমতা এবং কম দামে উৎপাদনের ক্ষেত্রে। এখন দেখার বিষয় আমেরিকা ইসরায়েলকে এই সহযোগিতা ইসরায়েলকে কতটা শক্তিশালী করে এবং ইরানের বিরুদ্ধে যে কতটুকু শক্তি নিয়ে দাঁড়াতে পারে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন এবং পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।